জামায়াত ইসলামের সাথে চরমোনাইয়ের সেই পুরনো জিনিসের উস্কানি আবার দেখা যাচ্ছে। এখন কে কার ফাঁদে পড়ছে? জামায়াত ইসলামী কারোর ফাঁদে পড়েছে নাকি চরমোনাই কারোর ফাঁদে পড়েছে? জামায়াত ইসলামী কার ফাঁদে পড়বে, কার ফাঁদে পড়ার সম্ভাবনা আছে? এটা সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। জামায়াত ইসলাম সবসময় নিজের মতেই চলার চেষ্টা করে। এটা আমরা অতীতেও দেখে এসেছি। সেখানে ভুল ত্রুটিও থাকতে পারে, কিছু কিছু হয়তো ছিল, তবে নিজের বুদ্ধিতে একটু পরাজয়ও ভালো। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, চরমোনাই তাদের সামনে অপার সম্ভাবনা। এই নির্বাচনে এনসিপির চেয়ে, অর্থাৎ এই জোট, জামায়াত ইসলামের নেতৃত্বে যে জোটটি হয়েছে, যদিও তারা জামায়াত ইসলামের নেতৃত্বে জোট এই কথাটা মানতে চায় না, তারা সমঝোতা কথাটা মানতে চায়, বলতে চায়, যদি আবার ছোট হয়ে যায় কারোর কাছে। তারা ভিতরের ইগোটা এখনো ছেড়ে আসতে পারে নাই। তবে এই জোট যে হয়েছে, সমঝোতার বলেন বা জামায়াতের নেতৃত্বে বলেন, এই জোটের সবচাইতে বেশি ল্যান্ডমার্ক অর্জন হবে জামায়াতের। এটা ভাবছে কারা? চরমোনাই। কিন্তু আসলে ল্যান্ডমার্ক অর্জন হবে চরমোনাই। ইতিহাসের 70 বছরের এই পীর সংগঠন, ইসহাক রহমতুল্লাহ আলাহি থেকে শুরু করে যদি হিসাব করি, ইতিহাসের প্রথমবারের মতো তারা সংসদে যাবে। 2টি পাক, 4টি পাক, 5টি পাক, তারা কিন্তু এবার আসন পাবে। যদি জোটটা সেভাবে থাকে তারা করতে পারে। কিন্তু বারবার তারা একটি জিনিস মনে করিয়ে দেবার চেষ্টা করে, অর্থাৎ এই কথাটা মনে করিয়ে দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করে তারা কিছুটা আন্তরিকতাহীন। ইতিহাসের প্রথমবারের মতো সংসদে যেতে পারা একটি নতুনত্ব, ইতিহাস, মাইলফলক, ল্যান্ডমার্ক, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু সিটের নমিনেশনের বরাদ্দ নিয়ে তারা যেই কাজটি এখন করছে, সেটা জোটের সবাইকে বিব্রত করছে। চরমোনাইয়ের কলেবর একদম খারাপ না, ভোটের আসনে বলেননি, তবে তাদের ভোটটা হলো ছড়ানো ছিটানো। অতীতে মানুষ চরমোনাইকে নিয়ে অনেক কথা বলেছে, এটা বাস্তবতা। গত 17 বছরে চরমোনাইয়ের মানুষ তেমন একটা নির্যাতিত হয় নাই। জামায়াতকে নিষিদ্ধ করার ক্ষেত্রে চরমোনাইয়ের সায় কতটুকু ছিল সেটা এক ইতিহাস। সেখানে চরমোনাই অংশগ্রহণ করেছে কিনা জামায়াত নিষিদ্ধ করার মিটিংয়ে, সেটাও আরেক আলোচনার বিষয়। সেই জিনিসটি আলোচনায় এনে এখন ক্ষত বাড়াতে চাই না। তবে চরমোনাই যে এখন সিট নিয়ে এই পর্যায়ে এসে যে খটকা লাগছে বা খটকা জাগিয়ে তুলছে, এই খটকাটা বাজাইল কে? আসলে কার ফাঁদে পড়ছে চরমোনাই? আপনারা খুব ভালো করে জানেন, বাংলাদেশের চরমোনাইয়ের কেন্দ্রীয় কমিটিটি খুব ভালো হলেও জেলা কমিটিগুলো কিন্তু একদম আওয়ামী ওরিয়েন্টেড। এখানে সন্দেহের কোনো অবকাশ নাই। তবে মহানগর কমিটিগুলো সম্প্রতি গত বছর 2-1 যাবৎ তারা খুব সুন্দরভাবে সাজিয়েছে, বড় শহরের কমিটিগুলো এবং কিছু কিছু জেলাও। তারা চরমোনাই চেইন অফ কমান্ড মানবে, কিন্তু ম্যাক্সিমাম জেলা, শরীয়তপুর, ফরিদপুর, শেরপুর, এই জায়গাগুলোতে চরমোনাই এই টাইপের বেশ কিছু জেলা আছে, অন্তত 50টি জেলা আছে যে চরমোনাই আওয়ামী লীগ ওরিয়েন্টেড লোকদের দ্বারা এই জেলা কমিটিগুলো গঠিত। তাদের সাথে আওয়ামী লীগের পলাতক অসংখ্য নেতাকর্মী, এমপি এবং এমনকি মন্ত্রীদেরও যোগাযোগ আছে, থাকাটা খুব স্বাভাবিকও বটে। তারাই সম্ভবত এই খটকাটি বাঁধিয়েছে, এই ফাঁদে চরমোনাইকে তারাই ফেলেছে। জামায়াত খুব ভালো একটি বিচক্ষণতার পরিচয় দিয়েছে। আপনার ইলেকশন শিডিউল জমা দেওয়ার আগ পর্যন্ত তারা আসনগুলো কনফার্ম করে নাই। এটা জামায়াতের দারুণ একটি ব্যাপার হয়েছে। কারণ কি,
যদি 6 মাস আগে চরমোনাইকে জামায়াত বলে দিত এই আসনগুলো আপনাদের, তাহলে ওই আসনগুলো তারা আরো মোস্ট শক্ত আওয়ামী ওরিয়েন্টেড লোকদেরকে নিজেদের প্রার্থী হিসাবে ঘোষণা করত। জামায়াতের এই বিচক্ষণতার কারণে সেটি হয়নি। এখন কথা হলো, এনসিপিকে 30টি বা যাই দেয়া হোক না কেন, চরমোনাই হয়তোবা এমন ইগো পেয়ে বসেছে, চরমোনাইকে এমন খোঁচা দিয়েছে যে এনসিপির মতো দল যদি 20-30টা পেতে পারে, তাহলে তোমরা 50টি পাওয়ার কথা। হতে পারে না? এরকমই ঘটনা খোঁচা দিয়ে থাকতে পারে। কিন্তু এখন যদি জোটটা না হয়, ক্ষতি হবে কার? চরমোনাইয়ের নিজের ক্ষতি হবে। কারণ সিম্পিতিটা চলে যাবে মানুষের কার দিকে? জামায়াতের দিকে, এনসিপির দিকে। কারণ একটি সুন্দর শক্তিশালী ইলেকশন করার ক্ষেত্রে কার ইগো, কার প্রশ্ন, কার প্রত্যাশা বাধা হয়ে দাঁড়িয়েছিল, এই জিনিসটি কিন্তু ভোটাররা খুঁজবে। সব দল আছে এই জোটের সাথে, এই সমঝোতার সাথে, চরমোনাই কেন ছুটে গেল? তাছাড়া বিএনপির সাথে চরমোনাইয়ের একটি যোজন দূরত্ব আছে, ফারাক আছে। আপনাদের মনে থাকতে পারে 2003 বা 4 সালে বরিশালের প্রথম মেয়র ইলেকশনে চরমোনাইয়ের মুফতি ফজলুল করিম হুজুর প্রার্থী হয়েছিলেন প্রথম ইলেকশনে। তখন বিএনপির সারওয়ার মুজিবুর রহমান সারওয়ার মেয়র হন। মুজিবুর রহমান সারওয়ারের পিটিএ, নির্বাচিত মেয়রের পিটিএ মাথা ফাটিয়ে দিয়েছে, এবং সেই মিছিলের নেতৃত্বে ছিল ফজলুল হক হুজুর। তিনি মোস্ট ইয়াং, তখন সেকেন্ড ইন কমান্ড। সেই দূরত্ব কিন্তু সেটা ছিল ভিজুয়াল দূরত্ব। ইন্টারনালিও চরমোনাইয়ের সাথে বিএনপির দূরত্ব আছে, জামায়াতের সাথে আরও দূরত্ব ছিল। সেটা কূটনৈতিক কারণে হোক, স্বার্থকে ছাড় দিয়ে হোক, দুই দলেই আস্তে আস্তে ধীরে ধীরে তারা কাছে এসেছে। চরমোনাই যদি এখন ওই জিনিসটি আবার সামনে আনে, তাহলে সব অতীতের জিনিসগুলো চলে আসবে। হেফাজতের সময়ও শেষ পর্যায়ে এসে চরমোনাই কিন্তু খটকা লাগাইছিল সবার কাছে ভালো থাকতে গিয়ে। চরমোনাইয়ের সাথে কিন্তু একটি দেশের গোয়েন্দা সংস্থার ডিজিএফআই যোগাযোগ আছে। এই যোগাযোগের কারণেই তারা নিরাপদে ছিল, তাদের উপরে তেমন অত্যাচার নির্যাতন হয় নাই। তবে হ্যাঁ, 24-এ তারা ভালোভাবে অংশগ্রহণ করেছে আন্দোলনে, শেষ দিকে এসে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। হাসিনার পতনে তাদের অবদান কিছুটা হলেও আছে। এখন এই যে ধূম্রজাল তৈরি করা, মানুষ কিন্তু বিভ্রান্তিতে পড়ছে। তো যাদের কারণে মানুষ বিরক্ত হয়, বিভ্রান্ত হয়, মানুষ কিন্তু তাদের উপরে বিরক্ত হয়। মানুষ পছন্দ করে সরলতা, সরলভাবে আপনাকে বুঝবে, আপনি তার দাবি শুনবেন, তার সমস্যার সংকুলগুলো জানবেন, সমস্যার সংকট জানবেন, সেটা সমাধানের চেষ্টা করবেন। মানুষ কারো কাছে টাকা চায় না, অতি রাজনীতি মানুষ পছন্দ করে না। কিন্তু ব্যাপারটা আঁচ করা যায়, প্রমাণ দেওয়া যায় না যে চরমোনাই আসলে কাদের ফাঁদে পড়েছে। সেই জিনিসটি কি উত্তরণ হবে? আমার বিশ্বাস হয়ে যাবে, কারণ জামায়াত তার স্বপ্নে অটল থাকে। তবে এই জোট সঠিক নাকি ভুল তা ইতিহাস বলবে। এখনকার বিশ্লেষণে এই জোট সঠিক, এমন একটি জোট দরকার ছিল, এবং এই জোটই আল্লাহ চাহে তো হয়ে যেতে পারে এই জাতির মুক্তির একটি দুয়ার। আশা করি সেই দুয়ার নিয়ে চরমোনাই টানা হেঁচড়া করে বেড়া খুলে ফেলবে না, দেয়াল ভেঙে ফেলবে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।